তো ক্লাস শুরু করার আগে কয়েকটা বিষয়ের কথা বলে নেই। বিষয়টা টোটালি আপনাদের, তারপরে অন্য একটা ব্যাচ, যেহেতু আপনারা এ সেকশন, বি সেকশনে আমি ক্লাস নিতে হচ্ছে, তো সেই সুবাদে কিছু ইনফরমেশন জানিয়ে রাখি। তো ওরা যেটা করছে যে আপনাদের আমি শুরুর ক্লাসে একবার বলেছিলাম যে প্রেজেন্টেশন দিবেন নাকি হচ্ছে জাস্ট সেটাকে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবেন, সেটা টোটালি আপনাদের ব্যাপার, সে অনুযায়ী মার্কিং হবে। তো জানাতে বলেছিলাম। তো ওরা যেটা আমাকে জানালো আজকে যে ঈদের আগে দিতে চেয়েছিল, বাট ঈদের আগে আমি ব্যস্ত থাকায় ঈদের পরে 4 বা 5 তারিখ এরকম কোন একটা ডেটে ওরা হচ্ছে বৃহস্পতিবার মেবি এক্সট্রা যে ক্লাসটা করার কথা ছিল সবার জন্য, তো ওরা ওদিন প্রেজেন্টেশন দিবে, ওটা ক্লাস হিসেবে কাউন্ট হবে। ওরা নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রেজেন্টেশন দিবে, এবং আমি ওদের প্রেজেন্টেশনের টপিক দিয়েছি হচ্ছে আপনার রিনিউয়েবল এনার্জি একটা, একটা হচ্ছে পাওয়ার সেক্টর ইন বাংলাদেশ। এখন দুটো টপিকই আপনি যখন এবার পাস করে জব সেক্টরে যাবেন, পাওয়ার সিস্টেম থেকে যদি কোনো কোশ্চেন হয়, তার মধ্যে সব থেকে বার্নিং কোশ্চেন হচ্ছে এটা। যদি আমি বাংলাদেশের পাওয়ার সেক্টরের কথা বলি, তাহলে বলতে হবে যে বাংলাদেশের টোটাল জেনারেশন ক্যাপাসিটি কত, কিন্তু আসলে ডিমান্ডটা কত, ল্যাকিংস কত, কোন কোথায় কত মেগাওয়াটের হচ্ছে, সেটা কি অয়েল বেসড না কোল বেসড না হাইড্রো এটসেট্রা। দ্বিতীয়ত কিভাবে ডেভেলপ করা যায়, এগুলো একটা বিষয়, এগুলো জবে লাগবে। তৃতীয়ত আরেকটা বিষয় হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যেটা যেহেতু দুই টাইপের ফুয়েল হয়, একটা ফসিল ফুয়েল, একটা রিনিউয়েবল এনার্জি। ফসিল ফুয়েল যেহেতু 2050-এর মধ্যে পুরো ওয়ার্ল্ডটাই শেষ হয়ে যাবে, তো পুরো ওয়ার্ল্ডই এখন প্রচুর বেশি দ্রুত রিনিউয়েবল এনার্জির দিকে ঝুঁকছে। মানে কান্ট্রি ডেভেলপ করতে হলে এটা কোনো বিকল্প নাই, একটা সময় গিয়ে গ্যাস অয়েল সব শেষ হয়ে যাবে। তো সেখানে ডেভেলপ কান্ট্রি গুলো অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে রিনিউয়েবল এনার্জিতে। তো সেখানে বাংলাদেশের অবস্থা কি, রিনিউয়েবল এনার্জি কিভাবে হয়, কয়টা টাইপ আছে, যেমন উইন্ড, তারপরে আপনার বায়োম্যাস, গ্যাস এটসেট্রা, এগুলোর উপর ধারণা থাকতেই হবে। তো ওরা এই দুটি স্বেচ্ছায় এই দুটো টপিকের উপর প্রেজেন্টেশন দিবে আগামী 4 থেকে 5 তারিখ মেবি। সবার জন্য টাইম 4 থেকে 5 মিনিট। ওদের আসেই মনে হয় 30 জনের মতো ওরা দিবে। তো এটা আপনাদের জানিয়ে রাখলাম, আপনারা ওই মার্কটা প্রেজেন্টেশন দিয়ে যদি নেন, তাহলে এক্সট্রা কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না। আর যদি প্রেজেন্টেশন না দেন, তাহলে দুটো আলাদা অ্যাসাইনমেন্ট লাগবে, প্রেজেন্টেশনের জন্য একটা একটা, সেটা অলরেডি এর আগে বলেছি। তো সেটা আপনাদের ডিসিশন, আপনাদের সেকশনটা কি করবেন। ওকে স্যার, এটা কি শুধু ওই যে 5 মার্কের যে প্রেজেন্টেশনটা আছে ওটার জন্য, তাই তো? আপনারা যদি আমাকে প্রেজেন্টেশন দেন, তাহলে 10 মার্কস কভার হয়ে যাবে। আমি 5 মার্ক ধরে রাখবো আপনি কিভাবে প্রেজেন্টেশন দিচ্ছেন, কতটা জি ভালো হলো, আর বাকি 5 মার্কস ধরে রাখবো আপনি যে প্রেজেন্টেশন স্লাইডটা বানিয়ে সাবমিট করলেন তার জন্য। আর স্যার। যদি প্রেজেন্টেশন মেথডে না যান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে অ্যাসাইনমেন্টের 5 মার্ক, আমার কাছে কোনো গ্রুপ ওয়ার্ক চলবে না, সব ইন্ডিভিজুয়াল। সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট থাকবে ম্যাথ নিয়ে একটা নরমাল, মানে থিওরি রিলেটেড, আর প্রেজেন্টেশন টপিক থাকবে আপনার হচ্ছে এক্সট্রা 5 মার্কের। তো সেক্ষেত্রে সব স্লাইড বানিয়ে আমাকে গুগল ক্লাসরুমে আপলোড করে দিলেই হবে, তার জন্য আলাদা কোনো প্রেজেন্টেশন দেওয়ার প্রয়োজন নেই। এই হচ্ছে বিষয়। স্যার, তো তাহলে এটা স্যার ওই যে প্রেজেন্টেশন স্লাইডই যেহেতু রেডি করতে হবে, তাহলে প্রেজেন্টেশনটা দিয়ে দেওয়াই বেটার স্যার, মানে এক্সট্রা একটা অ্যাসাইনমেন্ট না নিয়ে। এক্সট্রা অ্যাসাইনমেন্ট কমে গেল। দ্বিতীয়ত স্যাট বা ট্রু, মানে সরি স্যাট তো না, এটা ভালো ব্যাপার যে আপনাদের অনেস্টলি স্কিল বাড়বে। জি স্যার। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার হচ্ছে যে প্রেজেন্টেশন যে স্লাইডটা, স্যার অনেকের কাছে স্যার হচ্ছে এখন তো ল্যাপটপের অ্যাক্সেসটা নাই, অনেকের কাছে এখন নাই ল্যাপটপটা। তো স্লাইডটা যদি আমরা হাতে লিখেও স্যার কেউ দিতে পারি, তাহলে কি দেওয়া যাবে? মানে আমি যে জিনিসটা, যে টপিকটা প্রেজেন্ট করতে যাচ্ছি, সেটাই যদি আমি খাতায় পুরো জিনিসটাই গুছিয়ে অ্যাসাইনমেন্টের মতো করি আর কি, আপনি স্লাইডটা যেভাবে নেবেন ওইটা আমি শুধুমাত্র খাতায় লিখে আমি যদি আপনাকে সাবমিট করি বা আপনাকে মেইল করি, সেটা সেটা হবে? আচ্ছা, এখন কথা হলো যে প্রেজেন্টেশনের কোনো শর্ত ছিল না সেটা পাওয়ার পয়েন্ট স্লাইড হতে হবে। কথাটা বোঝার চেষ্টা করেন। প্রেজেন্টেশন কিন্তু অনেকেই ওয়ার্ড ফাইলে দেয়, অনেকে পিডিএফ ফাইলে দেয়, বাট পিডিএফ বা ওয়ার্ড ফাইল স্মার্ট নয়। কারণ হচ্ছে সুন্দর দেখানো যায় না, এবং ভেঙে ভেঙে ওয়ার্ড বাই ওয়ার্ড রিপ্রেজেন্ট করা যায় না।
তো হবে না এরকম না, অবশ্যই হবে, সেক্ষেত্রে একটু কম সুন্দর হবে, এই তো। তো আপনার যেহেতু প্রবলেম, সেটা তো অবশ্যই কনসিডার করবো, যদি প্রবলেম থাকে আপনি হাতে লিখবেন, এরকম তো সবাই নিশ্চয়ই না। স্যার অনেকেরই আছে যারা স্যার বেশিরভাগেরই বাইরে, স্যার ল্যাপটপ বেশিরভাগই নাই বা কম্পিউটার, সবাই বাড়িতে গেছে। আমি যতটুকু জানি যে ঈদের মধ্যে সবাই বাসায় যাবে এবং প্রোগ্রামটা যেতে যাওয়ার পর, আমি বলেছি তো টোটালটা আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে ইচ্ছা হাতে লিখেন, যা ইচ্ছা করেন, সেটা আপনাদের ব্যাপার। স্যার প্রেজেন্টেশন যে আপনাকে যখন প্রেজেন্ট করা হবে তখন কি মানে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমরা স্লাইড হ্যাঁ। বলি বা পিডিএফ বলি বা যাই বলি, ওইটা স্যার তখন আমরা দেখাবো আর কি, তাই না স্যার? এক্স্যাক্টলি, তখন আমি দর্শক। জি স্যার। আপনাকে নিজে স্ক্রিনে আসতে হবে, নট লাইক দ্যাট, মানে ভিডিও অন করতে হবে এমন না, বাট জি স্যার। স্ক্রিন শেয়ার দিয়ে জিনিসটা বুঝতে হবে। কেউ ভিডিও মানে স্ক্রিনে আসতে চাইলে অ্যাপ্রিসিয়েট করবো, তাকে কোনো সমস্যা নেই, বাট ম্যান্ডেটরি না। জি স্যার। স্যার আমি পরে আসছি তো স্যার, এটা কি কোনো সিলেক্ট করে দেওয়া হয়েছে যে স্যার টপিক? না এখনো টপিক হয় নাই হামিম, আমরা আসলে ওই যে এখনো ডিসিশন আছে আমরা কি প্রেজেন্টেশনে যাচ্ছি নাকি অ্যাসাইনমেন্ট করতেছি। আমি জাস্ট অন্য সেকশন কি করেছে সেই ইনফোটা দিলাম, ডিসিশন না নিয়ে স্যার এই ক্ষেত্রে স্যার এটাই বেটার হয়, সবাই সমস্যা নাই, মানে এখানে তো আমরা 18 জনই আছি ম্যাক্সিমাম শুনতেছি, এখন আমি দেখা যাচ্ছে। ক্লাস শেষ করার পর আপনাদের কাউকে একজন হোস্ট করে আমি লিভ নিব, আপনারা তখন ডিসিশন নিয়ে মানে এই চ্যাট গ্রুপে, মানে এই ভয়েস গ্রুপে ডিসিশন নিয়েন পরে, ঠিক আছে? আমি ইনফোটা দিয়ে রাখবো পরে, যেহেতু হয়তো অনেকেই পরে আরো জয়েন করবে, যারা হয়তো শুনে নাই, তখন আরিফ আপনি নিজে সবাইকে ঘটনাটা খুলে বলে সবার মতামত নিয়ে তারপর আমাকে জানিয়ে। ওকে স্যার। আর আরেকটা বিষয় স্যার, সিটি মানে সিটির বিষয়টা স্যার একটু এখনই বলে দিতেন, মানে তখনও আলাপ করতে পারতাম, আপনি আপনি কিভাবে নিতে যাচ্ছেন আপনার ইয়াটা বলে দিলে তখন আমরা ওই সিটিটাও আলাপ করে নিতাম। আচ্ছা, তো ব্যাপারটা হলো সিটি যদি 3টা বা 2টাও নেই, সবগুলো একই মেথডে হবে না, যেমন একটা হবে হলো আপনার অনেকটা অ্যাসাইনমেন্টের মতো, কিন্তু সময় থাকবে খুবই লিমিটেড, কোশ্চেন দেব, কোশ্চেনটা গুগল ক্লাসরুমে এক নির্দিষ্ট সময় আপলোড করে দেওয়া হবে, এবং ওই অ্যান্সারটা কালেক্ট করারও একটা টাইম থাকবে নির্দিষ্ট। ধরেন আপনার নর্মাল টাইমে যদি সেটা লিখতে আধা ঘন্টা লাগতো, হয়তো আমি সেখানে 15 থেকে 20 মিনিট বাড়িয়ে দিব, 50 থেকে 55 মিনিট সময় দেব। এর মধ্যে আপনাকে কোন টাইমে মানে কোশ্চেনটা দেওয়া হবে, মানে এক্সামটা হবে, সেটা আগে বলে দেওয়া থাকবে, দিয়ে আপনার হচ্ছে অ্যাসাইনমেন্টটা লিখে ছবি তুলে পিডিএফ করতে তো স্যার একটু সময় লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো এক্সট্রা আধা ঘন্টা বা 20 মিনিট দেওয়া হবে। কিন্তু আমি যদি ধরেন অন্য সময়ের মতো 6 ঘন্টা 5 ঘন্টা দেই, তাহলে তো সেটার এক্সাম থাকলো না, অ্যাসাইনমেন্ট হয়ে গেল, তো আমি নিশ্চয়ই ওই পরিমাণ সময় দিব না। তো আমি জানি যে কতক্ষণ টাইম লাগে ওটা কনভার্ট করতে, তো অতটুকু টাইমই এক্সট্রা দিব, সমস্যা নেই। এটা হলো একটা সিটির ব্যাপার। যখন এমন কোন সাবজেক্টের সিটি নিব যেটাতে আপনার হচ্ছে ম্যাথ থাকবে না, সেই ক্ষেত্রে আমি গুগল ফর্মে আপনার হচ্ছে ওই যে এমসিকিউ টাইপের কোশ্চেন করবে একটা, সেটা মিডের পরে যেটা নিব সেটা, মানে সেকেন্ড সিটিটা নিব হচ্ছে গুগল ফর্মে এমসিকিউ টাইপের, সেখানে আপনার হচ্ছে ওই ধরনের প্রবলেম থাকবে না যে আপনাকে লিখে ছবি তুলে কনভার্ট করতে হবে। মানে দুইটা সিটি মিনিমাম 2 টাইপের নিব আর কি। স্যার মিডের আগে তো তাহলে কোনো কিছু নিচ্ছেন না? না, মিডের আগে আজকে লাস্ট, আর কি না 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 না, মিডের আগে নিচ্ছি, ঈদের মানে আগে স্যার নিচ্ছি। মানে হ্যাঁ ঈদের আগে আর কি। ঈদের আগে কিছু হচ্ছে না। মিডের আগে অবশ্যই স্যার আমাদের মানে কভার করতে হবে একটা বা দুইটা। স্যার 3 নাম্বার সিটিটা তাইলে আমি একটা অ্যাপ্রক্সিমেট ডেট দেই, 3 নাম্বার সিটিটা আসলে 2টা হোক, তারপরে সবার মার্ক দেখে সেটা পরে নেওয়া যাবে, মানে ফাইনাল সেটা তখন দেখা যাবে। আমি আপনাদের একটা আইডিয়া দেই, যেমন ঈদের পর যে বৃহস্পতিবারটা আছে, তো বৃহস্পতিবার দিন হচ্ছে ওই আপনার ইবি সেকশন যেটা বলবো, ওদের কোনো কিছু নাই। তো ওরা বলছে স্যার সন্ধ্যা বুধবার বা বৃহস্পতিবার সন্ধ্যা 6টার পর যদি আপনি, ওরা প্রেজেন্টেশন দিবে, আপনারা ওদিন একটা কিছু দিতে পারেন, সিটি বা প্রেজেন্টেশন। আর শুক্রবার যদি আপনার ক্লাস টাইম আছে, ওই ক্লাস টাইমের মধ্যেই মনে করেন হচ্ছে সিটি বা কিছু একটা নিলাম, মানে দুটোর যে কোনো একটা অল্টার করে নেবেন। তো ক্লাস টাইম তো 2.5 ঘন্টা হয়, আমি যদি 1 ঘন্টা সিটি পিছিয়ে দেই, দেখা যাবে বাকি 1.5 ঘন্টা ক্লাস নেব, 1 ঘন্টায় সিটি হলো। অথবা যদি অন্য দিন উল্টা করেন তাও করা যাবে, মানে আপনারা চাইলে দুটো ডেট চুজ করতে পারেন। 8ই অগস্ট মেবি মিডের আগে মিড হবে, মানে লাস্ট ক্লাস,
এর আগে দুইটা দিয়ে ফেলতে পারেন, একটা অ্যাসাইনমেন্ট, একটা মানে একটা প্রেজেন্টেশন, একটা সিটিং। বৃহস্পতিবার আমাদের ক্লাস আছে স্যার। স্যার পরীক্ষা তো মিড শুরু হবে স্যার 10 তারিখ থেকে, তার মানে আমরা 10 তারিখের আগে করতে পারতেছি যে কোনো দিন। হ্যাঁ, টাইমটা আপনাদের পুরো ফ্লেক্সিবল, সুবিধা মতো টাইম চেঞ্জ করে দিতে পারবেন। রাত 10টায় যদি দিতে চান, মানে এক্সাম্পল হিসেবে বলছি, পসিবল। সো আপনারা নিজেরা কথা বলে ঠিক করেন, কিছু জানাই পাবেন। আচ্ছা স্যার, তাহলে লাস্টে আমাদেরকে একটু সময় দিয়েন, আমরা ওইগুলো নিয়ে ডিসকাস করবো কি সবার সুবিধা কোনটা হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওকে, তাহলে আমি ক্লাসের দিকে যাচ্ছি। ফার্স্ট অফ অল, আমরা আজকে অল্টারনেটরের প্রোটেকশন নিয়ে পড়বো। কিন্তু ওই যে বলেছিলাম যে প্রোটেকশন দিতে যে ইকুইপমেন্টস গুলো লাগে, সুইচ গিয়ার ইকুইপমেন্টস, তার মধ্যে একটা হচ্ছে ওই যে বললাম সার্কিট ব্রেকার, রিলে, সুইচ, এগুলা সবই পড়া হয়ে গেছে। তো আজকেই প্রোটেকশন শুরু করতাম এখনই, বাট তার আগে মনে হলো যে একটা ছোট্ট বিষয় বাদ আছে, এটা শেষ করে একবারে প্রোটেকশনে ঢোকাটা মনে হয় বেটার। তো সেই বিষয়টার নাম হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। মানে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ সার্কিট ব্রেকার। প্রবাবলি এই যে ছবিটা স্ক্রিনে শো করা আছে, এটা সবাই দেখতে পাচ্ছেন, এবং জি এই স্যার। ছবি বাসায় মেবি সবার বাসাতেই থাকার কথা, চোখে পড়ার কথা সার্কিট ব্রেকার হিসেবে। এটা অনেক পপুলার কয়েকটা কারণে। একটা হচ্ছে এটার সাইজ বা স্পেস খুব কম লাগে। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার আছে, বায়োমেটালিক থার্মাল কন্ডাক্টর আছে এখানে, সেটা আমি এক্সপ্লেন করব। তো আমরা এই জন্য আজকে এটা একটু পড়ে তারপরে যদি সময় থাকে আমরা অল্টারনেটর বা জেনারেটর প্রোটেকশন নিয়ে পড়াশোনা করব। তো প্রথমে এখানে আসি। তো প্রথম কথা হচ্ছে যে এই যে স্লাইডটা আমি দেখাচ্ছি, এটা আসলে স্লাইড না, এটা একটা পিডিএফ। এটা আমার সুপারভাইজার এই কোর্সটা নিয়েছিলেন, ওনার করা পিডিএফ। তো আমি আর এটাকে কাটছাট করে স্লাইড বানাইনি। এখানে যেগুলা হচ্ছে যে কালার দিয়ে হাইলাইট বা মার্ক করা আছে, ওই লাইনগুলা পড়লেই চলবে। ওরকম আননেসেসারি লাইন খুব কম, মানে বেশি নাই, শেষের দিকে গিয়ে দুই একটা আছে, ওগুলা মার্ক করা নাই। ওগুলা চাইলে করতে পারেন, না চাইলে আবার করতে পারেন। তো এখানে আবার অনেকে আমার স্ক্রিনের জন্য হয়তো বুঝতে পারছেন না, এটাও কিন্তু মার্ক করা, একটু লাইট কালার দিয়ে মার্ক করা। আর এটা হচ্ছে প্রিভিয়াস মার্ক, একটু ডিপ। আলোচনায় চলে যাই। প্রথম কথা হচ্ছে সার্কিট ব্রেকার তো ছিলই, তো কেন মিনিয়েচার সার্কিট ব্রেকার, মানে আমি এমসিবি তে মুভ করলাম। এর পিছনে রিজন হচ্ছে আমাদের বাসা বাড়িতে অনেক ধরনের লোড আছে। যেমন ধরেন আপনার ফ্লোরোসেন্ট লাইট, কিংবা ধরেন হচ্ছে মোটর বা ট্রান্সফরমার। এদের হয় কি শুরুর দিকে একটা এক্সেস পিক কারেন্ট প্রয়োজন হয়, এবং এই পিক কারেন্টটা যেমন এখানে একটা লিখছি যে মেনি আইটেমস অফ ইকুইপমেন্ট সাচ এস ফ্লোরোসেন্ট লাইট, ট্রান্সফরমার, মোটর, এরা কি করে একটা হাই পিক কারেন্ট ড্র করে পরে শর্ট পিরিয়ড, যখন তারা সুইচ অন করে আর কি। কিন্তু সেটা খুব পর মুহূর্তে আবার ঠিক হয়ে যায়। জিনিসটা আসলে আর এরকম, এটা মনে করেন হচ্ছে কারেন্টের ওয়েভ শেপ। কারেন্টটা এরকম আছে, এরকম চলছিল, আপনি এই পজিশনে গিয়ে সুইচটা অন করলেন, তাহলে দেখা যায় কি শুরুতে এরকম একটা পিক উঠে যায়, পরে আবার আস্তে আস্তে স্বাভাবিক এরকম হয়ে যায়। তাহলে এই যে পোর্শনটা, যে পোর্শনটাতে আপনি কারেন্টের খুব মানে সাডেন একটা রাইজ পেলেন, বেড়ে গেল, এটা কিন্তু অটোমেটিক একটা সাডেন বা শর্ট পিরিয়ড পরে ঠিক হয়ে যাবে। এটাকে যদি আপনি অন্য সার্কিট ব্রেকার যেরকম করে, যে একটা নির্দিষ্ট রেটিং দেওয়া আছে যে 10 এম্পিয়ার বা 20 এম্পিয়ারের থেকে বেশি গেলে সে সেটাকে ফল্ট হিসেবে কনসিডার করে রিলে এনার্জাইজ করে সার্কিট ব্রেকারটা খুলে যাবে, ট্রিপ হয়ে যাবে। এরকম যদি হয় তাহলে কিন্তু এই একটা সাডেন পিকের জন্য আপনার কানেকশনটা ইন্টারাপ্ট হবে, মানে ট্রিপ হয়ে যাবে। বাট সেটা কিন্তু আপনি চান না, তাই না? এটা তো আসলে ফল্ট না, এটা একটা সাডেন ওভারলোড, এটা একটা নির্দিষ্ট সময় আবার ঠিক হয়ে যাবে। এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে আমার এমসিবি খুবই ইফিশিয়েন্ট। কিভাবে ইফিশিয়েন্ট আমি একটু দেখাই। আমি এখানে বলেছি যে এই নরমাল সার্কিট ব্রেকারটা হচ্ছে যখন ফল্ট হয়
সেটা ট্রিপ করে দেয়, কোনো প্রবলেম নাই। কিন্তু এমসিবি হচ্ছে এমন এক ধরনের থার্মাল ব্রেকার, ওয়ার্ডটা খুব ভালো করে মাথায় নিতে হবে। থার্মাল ব্রেকার মানে হচ্ছে তাপীয় ব্যাপার আছে এখানে, যেটা ইনকর্পোরেট করে একটা বাইমেটালিক স্ট্রিপকে। এটা হলো প্লাস, এটা মনে করেন মাইনাস, দুটা ইলেকট্রোড, প্লাস এটা মাইনাস। তো নর্মাল টাইমে এটা যদি এরকম থাকে তাহলে এটা শর্ট আছে, ঠিক আছে, কানেকশন যাচ্ছে। কোনো কারণে আপনার ওভারলোড হলো, তখন হয় কি এই বাইমেটালিক স্ট্রিপটা হিট হয়ে এরকম বেঁকে যায়, এদিকে বেঁকে যায়। বেঁকে গেলে কি হলো, এই যে ইলেকট্রোডটা থেকে এই প্রান্তটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে গেছে, এখান থেকে এটাও ডিসকানেক্টেড হয়ে গেছে। কিন্তু ডিসকানেক্ট হয়ে এটা কিন্তু আসলে সার্কিটটা ট্রিপ করে দিল, তার মানে এটাও একটা সার্কিট ব্রেকারের মতো কাজ করলো। কিন্তু এটা পাশাপাশি সে কয়েকটা মহৎ কাজ করে। মহৎ কাজগুলো একটু বলি। ট্রিপের সার্কিটটাকে সে প্রোটেক্ট করে। তো এই স্ট্রিপটা যখন হিট হয় তখন একটা সার্টেন পরিমাণ অ্যামাউন্ট বেঁকে দেয়, বেঁকে গিয়ে ওটাকে ট্রিপ করে দেয়। ওকে ফাইন, বাট সুবিধাটা কোথায়? একটা সার্কিট ব্রেকার ইনস্ট্যান্টানিয়াসলি রিঅ্যাক্ট করে এবং একটা পিক যখন আসে তখন হয়। কিন্তু মানে আমি বলতে চাচ্ছি নরমাল সার্কিট ব্রেকার কিন্তু আপনার একটা পিক আসলে সেটা ওপেন হয়ে যাবে। কিন্তু ফরচুনেটলি এই এমসিবির বেলায় কি হচ্ছে, এই যে থার্মাল এলিমেন্ট বাইমেটালিক স্ট্রিপের যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা ইনস্ট্যান্টানিয়াসলি রিঅ্যাক্ট করে না, সে ফার্স্টে গরম হয়। as the bimetallic strip takes time to heat up, গরম হতে সময় নেয়। যদি এই সময়ের মধ্যে দেখা যায় যে শর্ট টার্ম যে কারেন্টের পিকটা ছিল এটা আসলে এফেক্ট করে না, মানে এটা ওই গরম হওয়ার আগেই যদি সেটা আবার নর্মাল কারেন্টে ফিরে আসে তাহলে তো গরম হওয়াটা কন্টিনিউ করলো না, এবং ওই যে পরিমাণ বেঁকে গেলে ওটা ট্রিপ হবে সেই পরিমাণ বাঁকে না, তখন আবার আগের অবস্থায় ফেরত আসে, মানে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। বাট যদি আসলেই প্রসপেক্টিভ শর্ট কারেন্ট সার্কিট কারেন্ট মানে ব্রেকিং ক্যাপাসিটির থেকে বেশি ফল্ট হয় তখন তো ওপেন হবে। তার মানে অ্যাডভান্টেজটা কোথায়? নরমাল সার্কিট ব্রেকার যে কোনো ফল্টে রেসপন্স করবে, বাট এমসিপি লং পারসিস্টেন্ট যে ফল্টটা আছে, যেটা লম্বা সময় যাবত আছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে রেসপন্স করবে। শর্ট পিরিয়ডের জন্য যে ফল্টটা তার জন্য সে রেসপন্স করবে না। তার মানে এটা আমার সার্কিটের জন্য বেশি হেলদি। বুঝাতে পারছি কি? কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছিল আর কি, প্র্যাকটিক্যালি আমি একটা প্রবলেম ফেস করছি, ওটা নিয়ে একটা প্রশ্ন ছিল। আচ্ছা, স্যার আপনি যেটা বলেছেন এমসিবি মানে সাথে সাথে ট্রিপ করে না, এটা একটা ফ্যাসিলিটিস আছে, মানে সে একটু সময় নেয় আর কি, মানে নরমাল কন্ডিশন আসতে। সেই ক্ষেত্রে স্যার আমি আমার বাসায় একটা এমসিবি লাগিয়েছি, এখন সেটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার কারেন্ট রেটিং। এখন স্যার সেটা দেখা যাচ্ছে কি, আমি যখন আমার ফ্রিজের যে স্টেবিলাইজার আছে, স্টেবিলাইজার যখন কানেক্ট করতেছি সাথে সাথে সে ইনস্ট্যান্ট ট্রিপ করতেছে, মানে এমন বিহেভ করতেছে সে যেন মানে স্টেবিলাইজারটা স্যার নষ্ট। কিন্তু আসলে স্যার স্টেবিলাইজারটা নষ্ট ছিল না, মানে ওই যে 6 অ্যাম্পিয়ারের উপর আর একটা 16 অ্যাম্পিয়ারের ব্রেকার এমসিবি ছিল, ওটা লাগানোর পরে ঠিকই কানেকশনটা মানে পাচ্ছে, নরমাল সার্ভিস দিচ্ছে স্টেবিলাইজারটা। কিন্তু ওই স্টেবিলাইজারটা 6 অ্যাম্পিয়ারের যে এমসিবি ছিল সেটাতে স্যার ট্রিপ করতেছে ইনস্ট্যান্ট সাথে সাথে। খুবই ভালো প্রশ্ন, ভালো হয়েছে, সবার জন্য উপকার হবে। এবং স্যার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা আমার সাথে একটা চ্যালেঞ্জের মতো হয়েছে এখানে, মানে আমাদের বাড়িওয়ালাও ছিল প্লাস ইয়া ছিল, ওই যে যে লাগাচ্ছে ইলেকট্রিশিয়ান ছিল, সে বারবার বলতে চাচ্ছে আমার ইয়াটা নষ্ট, মানে স্টেবিলাইজার নষ্ট। কিন্তু আমি তাকে বললাম যে কোনো কারণে ইনিশিয়ালি স্টেবিলাইজারটা 6 অ্যাম্পিয়ারের থেকে অনেক বেশি কারেন্ট নিচ্ছে, যার কারণে এটা ট্রিপ করতেছে। তো ফাইনালি লাগিয়ে দেখলাম 16 রেটিং এ যখন লাগালাম তখন স্যার নরমালি কাজ করতেছে আর কি। এটার কারণটা কি স্যার? আপনি একদম সঠিক পয়েন্টে হিট করেছেন। এর কারণটার অ্যান্সার আপনি ইনডিরেক্টলি দিয়ে দিয়েছেন অলরেডি। সেটা হলো আমার ইনস্ট্যান্টানিয়াসলি আসলে ব্রেক করবে না সময় নেবে সেটা কিন্তু আসলে ডিপেন্ড করবে ওই সার্কিট ব্রেকার বা এমসিবি রেটিং এর উপর। এখন ধরেন একটা বিষয় বলি, মনে করেন একটা 10 বছরের বাচ্চা, তার উপরে যদি আপনি 100 কেজি লোড চাপান, ঠিক আছে, সে কিন্তু মাটিতে পড়তে 1 সেকেন্ডও লাগবে না,
কিন্তু একটা মনে করেন সুঠাম দেহে জন সিনার মতো কারো মাথায় যদি 100 কেজি দেন, সে কিন্তু অনেক লম্বা সময় পরে হয়তো শুয়ে যাবে যদি অনেক বেশি লোড হয়। ব্যাপারটা ওরকম, আমার কারেন্ট রেটিং অনেক বেশি আসতেছে, সেটা আমার যে এমসিবি তার রেটিং এর থেকে অনেক বেশি হাই, সে তো নিতে পারবেই না, সে তো ইনস্ট্যান্টলি রিমুভ করে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। মানে আমরা একটু পরে পড়বো যে কারেন্ট রেটিং এর উপর কিভাবে ডিপেন্ড করে। আচ্ছা এখনই বলে দিচ্ছি, এটা আমি কারেন্ট রেটিং পরে আগে একটা এমসিবি যখন আমরা চুজ করব তখন আমরা তার তিনটা বিষয় মাথায় রাখবো। একটা হচ্ছে কারেন্ট রেটিং, একটা ব্রেকিং ক্যাপাসিটি, একটা হচ্ছে ট্রিপ ক্যারেক্টারিস্টিক্স। তো কারেন্ট রেটিং যেটা বলে যে current rating of an MCB is the maximum current that it will carry continuously without tripping. মানে নরমালি ট্রিপ করা ছাড়া একটা এমসিবি যে ম্যাক্সিমাম কারেন্টটা নিতে পারবে সেটা হচ্ছে কারেন্ট রেটিং। এখন মনে করেন আপনার ওই প্রথমবার এমসিবির কারেন্ট রেটিংটা মনে করেন হচ্ছে 6 দেওয়া ছিল, কিন্তু জি স্যার। সাপ্লাই আসতেছিল আরো বেশি, কথার কথা 10, তাহলে তো সেই ইনস্ট্যান্টলি ট্রিপ করবে, তার রেটিং এর বাইরে এটা। কথা কি ক্লিয়ার? জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, দেব রয়। হ্যাঁ দেব রয় বলুন। স্যার এটা হচ্ছে নর্মাল ব্রেকারের মতো, কিন্তু একটু সময় নিয়ে পড়বে আর কি, মানে ব্রেকারটা নর্মাল ব্রেকারের মতো সাথে সাথে পড়ে যাবে না, এতটুকুই পার্থক্য। এতটুকু পার্থক্য, এখানে একটা তাপের ব্যাপার আছে। এখানে হিট হয়ে ওই বায়োমেটাল স্ট্রিপটা বেঁকে যাবে, বেঁকে গিয়ে ডিসকানেক্ট করবে। যেহেতু হিট হওয়ার হতে মানে হিট তো এখন মনে করেন কথার কথা, একটা লোহার মধ্যে আপনি একটা গ্যাস লাইটার দিয়ে তাপ দিলেন, সাথে সাথে কি হিট হবে? একটু সময় নেবে না? ওটাই হচ্ছে সময় নেওয়ার রিজন। কিন্তু এখন কথার কথা, আপনি যদি মনে করেন 1500 ডিগ্রি সেলসিয়াস, একেবারে মানে 1500 ডিগ্রি সেলসিয়াস কল্পনাই করতে পারবেন না। এটা নরমালি পাওয়ার প্ল্যান্টের ভিতরে বিদ্যুৎ মানে যে পাওয়ার জেনারেটর ওটার ভিতরে চুল্লির মতো থাকে, ওখানে দিলে দেখবেন ন্যানো সেকেন্ডে কিন্তু সেটা আবার গলে গেছে। ওটা সময় নিবে, দ্যাটস ওকে, বাট অবশ্যই কারেন্ট রেটিংটা আপনার মাথায় রাখতে হবে। আপনি রেটিং এর থেকে বেশি দিয়ে দিলে আবার ঝামেলা। মানে স্যার রেটিং এর থেকে যদি কারেন্টটা বেশি হয়ে যায় তাহলে নর্মাল ব্রেকারের মতো সাথে সাথে পড়ে যাবে, কিন্তু রেটিং এর মধ্যে থাকলে একটু পরে পড়বে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্ট্যান্টানিয়াসলি সে রিঅ্যাক্ট করবে না, একটু সময় নেবে। ওকে, আমরা একটু আগে যে কথাগুলো বললাম ওগুলো একটু এখানে অর্গানাইজড হইতে আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো নাম থেকে বুঝতে পারছি যেহেতু মিনিয়েচার মানে জিনিসটা হচ্ছে মিনি মানে ক্ষুদ্র, তো তার মানে এটা সার্কিট ব্রেকারের সাইজটাও স্মল, যেটা নরমালি কনজিউমার সাইড মানে আমরা বাসা বাড়িতে এবং ডিস্ট্রিবিউশন বোর্ডে ইউজ করা হয়। এটা কখনোই জেনারেশন বা ট্রান্সমিশন ইউজ করা হয় না, কারণ এর ক্যাপাসিটিটা হচ্ছে খুবই ছোট, স্মল। এটা গেল একটা বিষয়। দ্বিতীয়ত, এটাকে অনেক সময় এয়ার ব্রেক সার্কিট ব্রেকার বলা হয়, কারণ এটার আর্ক এক্সটেনশনের জন্য আমরা এয়ার ইউজ করি এই জন্য। আর এটা যেমনটা বললাম, যেহেতু আমরা জানি যে বাড়িতে বা ডিস্ট্রিবিউশন সাইডে ভোল্টেজের পরিমাণ কম থাকে, তাই এটা আসলে লো এবং মিডিয়াম ভোল্টেজ ডোমেস্টিক বা কমার্শিয়ালে এটা ইউজ করা হয়। এবার আসি অপারেশন অফ এমসিপি। অপারেশন অফ এমসিপি অলরেডি বলা হয়ে গেছে, আমি এটা একটু যদি রিডিং করি আরো ক্লিয়ার হবে। দেখেন কি লিখছে, the most basic MCB is a simple thermal breaker, and স্বাভাবিক, that incorporates a bimetallic strip through which passes the current of the circuit to be protected. মানে একটা bimetallic strip দিয়ে একটা কারেন্ট যাবে, যেটাকে আমি প্রোটেক্ট করতে চাই। এই যে কারেন্ট গেল, সেই কারেন্ট যাওয়ার ফলে this hits the strip, স্ট্রিপটাকে হিট করবে, which এই হিট হওয়ার কারণে which bends by an amount commensurate with current, কারেন্টটাকে ডিসকানেক্ট করবে। আচ্ছা, মানে কারেন্টের সাথে প্রপোর্শনালি। Under overload condition the strip bend further than usual. ওভারলোড হলে ফার্দার এর থেকে বেশি আর নরমালের থেকে বেশি বেঁকে যায়, সেই ক্ষেত্রে কি করবে? ট্রিপ মেকানিজম অন হয়ে যাবে, মানে সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে।
তো এই হচ্ছে বিষয়। এখানে একটা নাম দেওয়া আছে যে এটা আসলে যতগুলো বাজারে অ্যাভেলেবেল থার্মাল ম্যাগনেটিক এমসিবি যেটা সেটা সবথেকে বেশি ভার্সেটাইল এবং ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়। কিছু না, এগুলা জাস্ট চোখ বুলাই হবে। এখানে এই যে একটা ব্যবচ্ছেদ বা আপনি যদি মাঝখান দিয়ে কাটি, একটা এমসিবি দেখানো হয়েছে যে ভিতরে আসলে কি কি থাকে। বাইরে যে 1 নাম্বার পয়েন্ট দেখানো হয়েছে এটার নাম হচ্ছে অ্যাকচুয়েটর। এটা নরমাল সুইচের মতো, এটাকে এখান থেকে টান দিয়ে উপরে তুলে নিচে নামানো যায়। হোসেন, চলো হোসেন বলেন। স্যার ওই বেঁকে যায় যখন, যে জিনিসটা বেঁকে যায় ওইটা একটু বলবেন কি? এই যে 5 নাম্বার, এখানে আসলে ফিগারটা ঝাপসা বোঝা যাচ্ছে না। এই 5 নাম্বারটা হলো বায়োমেটালিক স্ট্রিপ, এটাই আসলে বেঁকে যায়। হিট হওয়ার পরে স্যার? হ্যাঁ। ও ঠিক আছে। তো এটাই আসলে সুইচ। এটা অনেক ক্ষেত্রে আপনি চাইলে ম্যানুয়ালি, ফল্ট হলে তো অটোমেটিক ক্লোজ হবে না, ওপেন হয়ে যাবে। আপনি চাইলে এটা ম্যানুয়ালিও অন অফ করতে পারেন। এই প্রত্যেকটা পয়েন্ট দেখানো হয়েছে যে কোনটা কি, এটা সলিনয়েড, তারপরে এই 3 নাম্বারটা কন্টাক্ট। এটা আসলে ফিগার এখানে ভালো না, একটু নেট থেকে একটা ভালো ছবি দেখে নিয়ে আসলাম, আমি দেখাচ্ছি। মানে এটার রেজোলিউশন খুব বাজে, যার কারণে আমি নিজেও ক্লিয়ার দেখতে পাচ্ছি না। এসব স্কিপ করে চলে। এখানে একটু রেটিং নিয়ে কথা বলেছি, একটু ধারণা দেওয়ার জন্য। দেখেন এটার রেটিং গুলো নরমালি 5, 10, 15, 20, 40, 60 এরকম কারেন্টে থাকে, বা 45 এরকম। এর কারণটা হলো, এটা বোঝানোর চেষ্টা করুন, ভোল্টেজটাও দেখেন 220, 415 ভোল্ট এসি অথবা 50, 100 ভোল্ট ডিসি। এর মানে হলো এটা আসলে লো বা মিডিয়াম রেটিং এ ইউজ করা হয় বাসা বাড়িতে, ছোটখাটো কমার্শিয়াল জায়গাতে ইউজ করা হয়। তার কারণে এটা কারেন্ট রেটিংটা, ভোল্টেজ রেটিংটা আমরা যেটা ইউজ করি সেটার সাথে ম্যাচ করে। বাট জেনারেশন ট্রান্সমিশন এগুলাতে কিন্তু কিলো রেঞ্জ, সেখানে এটা হবে না। আমি অলরেডি একটা পয়েন্ট বলে দিয়েছি যে আমরা যখন একটা বাসায় সার্কিটের জন্য এমসিবি চুজ করব, অবশ্যই এই 3টা বিষয় মাথায় রেখে চুজ করতে হবে। 1 নাম্বার টপিকটা হচ্ছে এমসিবি, সরি কারেন্ট রেটিং। 4 থেকে বেশি গেলে আমি কারেন্টটা ট্রিপ করে যাবে, সেটা দেওয়া যাবে না। তবে এখানে একটা বিষয় দেখেন, একটা কথা বলছে, MCB should always be chosen so that their current rating matches as closely as possible the maximum load current of the circuit to protect। এর মানে হলো, ধরেন ওই যে আরিফ সাহেব বাসায় যে স্টেবিলাইজারটাকে প্রোটেক্ট করার জন্য বা ফ্রিজটাকে প্রোটেক্ট করার জন্য যে এমসিবিটা লাগিয়েছিল, এখানে মনে করেন সেই এমসিবিটা আছে। এই ওনার মনে করেন এই স্টেবিলাইজার বা ফ্রিজের যে কানেকশনটা, সেটা ম্যাক্সিমাম 10 এম্পিয়ার নিতে পারে। এর বেশি গেলে এই কিসের জন্য আমার ক্ষতি, কি বলে, স্টেবিলাইজার বা ফ্রিজের জন্য, সেটা লাইনে থাকে। যেটা বলছিলাম যে আরিফ সাহেবের বাসায় একটা ফ্রিজ বা স্টেবিলাইজারকে আমি প্রোটেক্ট করতে চাই, সেটা 10 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট গেলে ওকে থাকে, 10 এর বেশি গেলে সেটা সমস্যা। তো আমাকে এমসিবিটাও চুজ করতে হবে যাতে এই যে ম্যাক্সিমাম যে লোড কারেন্টটা নিতে পারে তার সাথে ম্যাচ করে। এর মানে এখানে এমসিবিটাও লাগাইতে হবে 10 এম্পিয়ার। তো এমসিবির ম্যাক্সিমাম কারেন্ট রেটিং আর লোডের যে কারেন্ট যাচ্ছে সেটা যেন ম্যাচ করে, যাতে এইখানে তো আসলে 10 এর বেশি গেলে এটা ট্রিপ করবে, সেক্ষেত্রে আপনার এখানে কোনো প্রবলেম নাই। তো উনি যেটা করছিল, উনি এখানে 6 লাগাচ্ছিল, যার কারণে সেটা আগে ট্রিপ করে গেছে। এই গেল কারেন্ট রেটিং। ফ্লিপ ক্যারেক্টারিস্টিক্স এটা খুব সোজা, এটা হলো কারেন্ট ভার্সেস টাইমের ক্যারেক্টারিস্টিক্স। এখানে কয়েকটা ক্লাসিফিকেশন দেওয়া আছে, চোখ বলাবেন।
বুঝার কিছু নাই। ব্রেকিং ক্যাপাসিটিও ওই কারেন্ট রেটিং এর মতো আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে যে কারেন্টের আরএমএস ভ্যালুটা নিয়ে সে দেখে যে সার্কিট ব্রেকারটা যে কত ভোল্টেজে রিকভার করবে বা পাওয়ার ফ্যাক্টর কত, মানে এটা এক ধরনের ক্যাপাসিটি। তো ক্লাসিফিকেশনটা একটু দরকার জরুরি ভাবে, বাজারে যে টাইপগুলো পাওয়া যায় টাইপ বি, সি, ডি, কে বাজেট। আমি জানি না কেন এটার নাম বি সি ডি হলো, এটা যারা করেছে তারা জানে। প্রবাবলি কোনো সিঙ্গেল ব্যক্তি করে নাই, অনেকগুলা টিম করেছে তাই নাম এরকম দিয়েছে। তো এগুলার এক একটার এক এক ধরনের কি বলে লিমিটেশন বা ক্যারেক্টারিস্টিক্স। যেমন হচ্ছে আপনার বি টাইপের যেটা, সেটা আপনার নরমাল ফুল লোড কারেন্টের থেকে কারেন্ট পাসিংটা হচ্ছে 3 থেকে 4 গুণ, 4.5 গুণ। সি এর বেলায় 5 থেকে 10, ডি এর বেলায় 20। এর মানে কি ডি এর ক্যাপাসিটি সব থেকে বেশি। এটা দ্বারা আমি আরেকটা জিনিস আইডিয়া করতে পারি, তার মানে ডি টা হচ্ছে একটু হাই ভোল্টেজ ইউজ করতে পারবো, যেটা ক্যাপাসিটি বেশি, কিন্তু বি নিশ্চয়ই লো ক্যাপাসিটিতে করা যাবে। এখানে যখন আমি অ্যাপ্লিকেশন দেখাবো, দেখেন টাইপ বি টা আমি হচ্ছে ইনক্যান্ডেসেন্ট লাইট। এর মানে হলো আমরা তো বাসা বাড়িতে এখন এনার্জি বাল্ব ইউজ করি, যেটা হচ্ছে সাদা। বাট আগে যে 100 ওয়াটের বা 60 ওয়াটের লাল বাতি ইউজ করতাম না, ওগুলো হচ্ছে ইনক্যান্ডেসেন্ট লাইট। তো ওগুলোর ক্ষেত্রে শুরুতে একটা পিকআপ কারেন্ট নেই, যার জন্য ওখানে এমসিবি প্রয়োজন হয়, যেটা দিলে ভালো আর কি। তো সেই ক্ষেত্রে টাইপ বি। কিন্তু ডি এর বেলায় দেখেন, ডি এর বেলায় কিন্তু বলছে যে ফিডিং ট্রান্সফরমার, ওয়েল্ডিং মেশিন, প্রোটেকশন কেবল। তার মানে ওই যে যেখানে আপনার কি বলে ওটা সাবস্টেশন বা পাওয়ার জেনারেটর যেসব জায়গাতে, ওসব জায়গাতে ডি ইউজ করছে। এগুলো হলো বিষয়। আর সিটা একটু মিডিয়াম রেঞ্জে, তাই বাসা বাড়িতে মোটর, এয়ার কন্ডিশনার, ফ্লোরোসেন্ট লাইট এইসব ক্ষেত্রে টাইপ সি ইউজ করা হয়। তো প্রত্যেকটা একটু অ্যাপ্লিকেশন গুলো করবেন। স্যার বাজারে যে এইসব এমসিবি আছে, যে বি টাইপ, সি টাইপ, ডি টাইপ কিভাবে বুঝবো স্যার? আমি একবার বুঝি। রিপিট করেন, বুঝি নাই। স্যার বলছিলাম যে এই বি, সি, ডি এই 3 টাইপের যেসব এমসিবি আছে, ওইগুলা বাজার থেকে কিভাবে আমি পারচেজ করতে পারবো? মানে কিভাবে বুঝবো যে এটা বি টাইপ, সি টাইপ অথবা ডি টাইপ? ওমা, এটা তো আপনার গায়ে লেখা থাকবে, কিংবা আপনি যখন দোকানে যে বলবেন আপনার এই রেটিং এ লাগবে, তখন সে ওই রেটিং এ দিয়ে দিবে, টাইপও বলবে। কারণ অনেক দোকানদার আছে শিক্ষিত, তারা টাইপ জেনেই দিবে। অনেকে আবার ওই স্যার টাইপ এটা গায়ে লেখা থাকে স্যার, একদম নিচের গায়ে তো দিকে লেখা লেখা থাকবে, গায়ে অবশ্যই লেখা থাকবে। এবং অনেক দোকানদার আছে যারা আবার শিক্ষিত না, তারা আপনার রেটিং কারেন্টের মান শুনে বুঝে যাবে এটা লাগবে, তারা ওটা দিবে, সমস্যা নেই। আর টাইপ জেড টা নরমালি সেমিকন্ডাক্টর টাইপ যে জিনিসগুলো আছে ওখানে ইউজ করা হয়। এবার একটু অ্যাডভান্টেজ গুলো বলি। অ্যাডভান্টেজ হচ্ছে যে এটার স্পেস কম লাগে, যেহেতু জিনিসটা ছোট, এটা বড় অ্যাডভান্টেজ। দ্বিতীয়ত যেহেতু সে শর্ট ওভারলোডের জন্য সার্কিটটাকে সাস্টেন করে, কিন্তু যেটা সার্কিটটাতে আপনার স্টে করে, ট্রিপ করে না। কিন্তু যখন আপনার সাস্টেইনড ওভারলোড হয়, মানে ওভারলোডটা অনেক লম্বা সময়ের জন্য বা অনেকক্ষণ স্টে করে, ওই ধরনের ক্ষেত্রে ট্রিপ করে। এটা একটা বড় অ্যাডভান্টেজ, যে হঠাৎ একটা ওভারলোডের জন্য হবে না, ওভারলোডটা যদি স্টে করে তাহলে ট্রিপ করবে। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, সরি হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু এখানে মেকানিক্যাল পার্ট আছে, মেকানিক্যাল মুভিং পার্ট গুলো একসময় ড্যামেজ হতে পারে, খুলে যেতে পারে, এটাকে রেগুলার টেস্ট করতে হয় এবং এটা এক্সপেন্সিভ। এই হচ্ছে আমার ডিসঅ্যাডভান্টেজ। তো মোটামুটি এমসিবি এর ধারণা নিলেই চলতো, আমরা মোটামুটি অনেক ডিটেইলস পড়েছি, যেগুলো আমি উল্লেখ করলাম এগুলা বাসায় পড়লেই এই সম্পর্কে একদম 10 এ 10 পাই যাবে, সমস্যা নেই। তো আমি কটা বাজে এখন? নামাজ টাইম হয়েছে, হ্যাঁ? তো আপনারা নামাজ পড়ে 7:05 এর আগে চলে আসবেন। পারলে 7টার মধ্যে আসতে পারলে ভালো, 7টার মধ্যে শেষ হবে না? না স্যার, স্যার আজানই তো দিল না স্যার। না স্যার 7টা শেষ হবে। আমাদের তো দিয়ে দিচ্ছে এখন অবস্থা। আচ্ছা স্যার 7টা, 10 শুরু করে। আচ্ছা 10 এর মধ্যে আসেন, ঠিক আছে।
আমরা কি লিভ নিয়ে নিব স্যার? না, আপনারা থাকেন, কথা বলেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম স্যার, আজান দিচ্ছেন, নামাজের ব্রেক দিবেন? হ্যাঁ যাও। আচ্ছা, যাও তুমি। হ্যাঁ, নামাজ পড়ে খুব দ্রুত 5 মিনিটের মধ্যে চলে আসো, ঠিক আছে? মুকুল ভাই নামাজ না পড়ে আসলে হয় না? এই আলামিন, কই আলামিন কই রে? মুকুল ভাই স্যার তো সিলেবাস বলে নাই তাই না? এই আলামিন কই রে, আগে সেটা বলো। আলামিন কি এই কথা শুনে 5 মিনিটের মধ্যে দৌড় দিছে নামাজ পড়তে? আরে ওকে বোকা, আপনার কণ্ঠ বোঝে না। ও সালাম দিয়ে দৌড় দিছে। অল্টারনেটর আই মিন জেনারেটর, যে 3 ফেজ জেনারেটর সেটাকে আমরা অল্টারনেটর বলছি। সেই অল্টারনেটরের যে প্রোটেকশন, তার অল্প একটা পার্ট জাস্ট করবো আজকে। তো প্রথমে একটা অল্টারনেটরে কি কি ধরনের ফল্ট হতে পারে সেটা একটু দেখি। এখানে হতে পারে যে অল্টারনেটরের প্রাইম মুভারটা খুলে গেছে, ওভারভোল্ট হয়েছে, ওভার কারেন্ট হতে পারে, স্ট্যাটরের উইন্ডিং এ ফল্ট হতে পারে, ফিল্ড খুলে যেতে পারে, স্পিড বেড়ে যেতে পারে, অনেক ধরনের প্রবলেমস হতে পারে। আচ্ছা, এখন এর মধ্যে আপনাদের মধ্যে যেহেতু আপনারা ফাইনাল সেমিস্টার, মোটামুটি সবাই জানার কথা, প্রাইম মুভার কি বলেন তো? বুঝে নাই, কি অল্টারনেটর বললেন? কি ঘোরানো হয়, যেটাতে ঘোরানো হয় সেটা হচ্ছে প্রাইম মুভার। স্যার যেখানে হচ্ছে আপনার মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল জেনারেটর স্যার উৎপাদন করা রোটরকে হয়। ঘোরানোর জন্য যেটা মানে যেই ফোর্স আমরা ইউজ করি অথবা যেই একটা কম্পোনেন্ট ইউজ সেটা হচ্ছে প্রাইম মুভার। আচ্ছা, সবার অ্যান্সারই ঠিক আছে, গুড। প্রাইম মুভার অনেক ভাবে করা যেতে পারে, তো সেটার প্রবলেম হতে পারে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, বা আমাদের যে আলোচনা সেটা হচ্ছে, এই যে কোনো জায়গায় ফল্ট হতে পারে, এই ফল্ট গুলাকে রিকভার করার জন্য যে সলিউশন গুলো আছে তার মধ্যে প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফারেনশিয়াল প্রোটেকশন। এটা আসলে স্যার, প্রাইম ডিফারেনশিয়াল মুভারের রিলেতে মানে করা হয়। সুইটেবল, মানে অনেক ভাবেই তো বলা যায়, সুইটেবল সংজ্ঞা বা কিভাবে শর্টকাটে স্যার বলা যায় একটু বলবেন? আচ্ছা, তো আমার যে জেনারেটরের শ্যাফটটাকে ঘোরানোর জন্য আমরা যে ডিভাইসটাকে ইউজ করছি সেটা হচ্ছে আমার প্রাইম মুভার, ঠিক আছে? সেটা একটা মোটর হতে পারে, সেটা আমি জলবিদ্যুৎ প্রকল্পে যেটা হয় কাপ্তাই, ওখানে পানির ফ্লো দিয়ে আমি ঘোরাচ্ছি। অনেক ক্ষেত্রে স্টিম দিয়ে ঘুরাতে পারি, উইন্ড দিয়ে ঘুরাতে পারি, প্রাইম মুভার অনেক কিছু হতে পারে। বাট সবগুলোর উদ্দেশ্য একটাই, যে আমি জেনারেটরের সাথে কানেক্টেড যে শ্যাফটটা আছে সেই শ্যাফট বা টারবাইনটাকে ঘোরাচ্ছি যেটা দিয়ে, সেটাই হলো আমার প্রাইম মুভার। ও আচ্ছা আচ্ছা। সো যেটা বলছিলাম, ডিফারেনশিয়াল রিলে আমরা পড়েছিলাম রিলে চ্যাপ্টারে, সেখান থেকে নাম আসছে ডিফারেনশিয়াল প্রোটেকশন অফ অল্টারনেটর। এখানে কি হয় যে অল্টারনেটরের স্ট্যাটর উইন্ডিং এর দুই পাশে দুটো আমি সিটি বা কারেন্ট ট্রান্সফরমার রাখবো। নরমাল কন্ডিশনে এই কারেন্ট গুলো ইকুয়াল হবে, বাট যখন ফল্ট হবে তখন তার দুই পাশে কারেন্টের পরিমাণ ইকুয়াল হবে না। এই যে কারেন্টের যে পার্থক্যটা, সেটা আপনার যাবে হচ্ছে ওই রিলে কয়েল দিয়ে। রিলে কয়েল দিয়ে যখন কারেন্ট যাবে তখন রিলে কয়েলটা এনার্জাইজ হবে এবং সার্কিট ব্রেকারটা ওপেন হয়ে যাবে। তো এই যে টোটাল যে প্রোটেকশন স্কিমটা, এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মার্চ প্রাইস সার্কুলেটিং কারেন্ট স্কিম। পরীক্ষায় ভর্তি সরি চাকরি পরীক্ষা অনেক ক্ষেত্রে এটা বলে যে ডিসক্রাইব অথবা এক্সপ্লেইন মার্চ প্রাইস সার্কুলেটিং কারেন্ট স্কিম। এটা খুবই আসে আর কি, এটা দুটো একই জিনিস। এখানে কি হয়, আমি একটু ফিগারটা দিয়ে খেয়াল করি। এটা হলো একটা অল্টারনেটর বা 3 ফেজ জেনারেটরের তিনটা উইন্ডিং, ফেজ 1 2 3। এটা হচ্ছে রেড, ইয়েলো, ব্লু, তিনটা নামই অনেকভাবে প্রকাশ করে আর কি। এটা ফেজ 1, ফেজ 2, ফেজ 3। প্রত্যেকটা ফেজে দেখেন দুইটা করে সিটি আছে। এটা যদি আমার সিটি 1 হয়, এটা হচ্ছে আমার সিটি 2। তো প্রত্যেকটা সিটির আবার যে সেকেন্ডারি যে পার্টটা, এই হচ্ছে আমার, এটা হলো আমার সেকেন্ডারি পার্ট। ও সেম কালার হয়ে গেছে। এই যে এটা একটা পার্ট, এটা একটা, এই প্রত্যেকটা সেকেন্ডারি পার্ট। এখানেও এই একটা, সরি এটা এটা, এই প্রত্যেকটা সেকেন্ডারি পার্ট দেখেন ওয়াই কানেক্টেড। ওয়াই কানেক্টেড আমরা কখন বলি? যখন তিনটা টার্মিনাল এসে একটা কমন পয়েন্টে মিলে, ওটাকে আমরা ওয়াই কানেকশন বলি। তো দেখেন
আরে বাবা, এটা কমন পয়েন্টে আছে, তাহলে হচ্ছে ওয়াই কানেকশন আছে। এই তিনটা, সরি ওয়াই স্টার বা ওয়াই একই জিনিস। এই স্টার কানেক্ট গুলো আবার এই নিউট্রালের সাথে শর্ট করা। আর প্রাইমারি যে সাইডটা ছিল, প্রত্যেকটা প্রাইমারি, এটা সিটি1 এর প্রাইমারির সাথে সিটি2 প্রাইমারি কানেক্টেড, এবার প্রত্যেকটাই। তো এই ফেজ 1 থেকে যে রিলে কয়েলটা সেটা R1, ফেজ 2 থেকে R2, ফেজ 3 থেকে R3, তিনটা রিলে কয়েল লাগানো আছে। আমরা রিলের কনফিগারেশনে যেমন পড়েছিলাম, প্রত্যেকটা রিলে কয়েলের সাথে একটা যে দণ্ড আছে একটা, এটা যখন এনার্জাইজ হবে বা ডিএনার্জাইজ হবে, এই যে এটা আসলে এরকম ওপেন হবে বা ক্লোজ হবে, ডিসকানেক্ট হয়ে যাবে। তো এখন এক্স্যাক্টলি, এখন এখানে ঘটনা কি ঘটবে, একটা হলো যে এটা তো আমি অলরেডি এখানে স্কিমেটিক অ্যারেঞ্জমেন্ট কোথায় কি আছে সেটা অলরেডি বলে ফেলেছি আমি। এই পাশে একটা আর্থিং রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো এই আর্থিং রেজিস্ট্যান্স দেওয়া অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্টে গ্রাউন্ডে চলে যায়, এটাকে লিমিট করার জন্য, মানে গ্রাউন্ডিং কারেন্টটাকে লিমিট করার জন্য আর্থিং রেজিস্ট্যান্স দেওয়া হয়, ঠিক আছে? তো এখন ধরেন আমি দুই ধরনের কেস আলোচনা করব। প্রথম কেসটা হচ্ছে আমার ফেজ সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, মানে এই একটা সিঙ্গেল লাইন থেকে গ্রাউন্ড একটা ফল্ট হয়েছে। তো সেই ফল্ট হলে আমার এই ফেজ 1 এর সাথে যে রিলে কয়েলটা আছে R1, সেই R1 এর মধ্যে একটা কারেন্টের ডিফারেন্স হবে। অলরেডি আমরা রিলে ক্লাসে কিন্তু বলেছিলাম যে ফল্ট হলে সিটি দুই টার্মিনালে কারেন্টের পরিমাণ ডিফারেন্স হয়, সেই ডিফারেন্স কারেন্টটা এই আপনার R1 দিয়ে আসবে। আর যেহেতু রিলে কয়েলের কারেন্ট আসলেই এনার্জাইজ হবে, হাবিজাবি সব শুরু হয়ে যাবে। যদি ফেজ টু ফেজ হয়, মনে করেন এই সেকেন্ড ফেজ থেকে থার্ড ফেজের মাঝখানে ইন্টারনালি শর্ট হয়ে গেছে, তাহলে এর মধ্যে ইন্টারনালি কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো করলে এই R2 আর R3 এর মধ্যে দেখা যাবে যে ডিফারেন্স কারেন্ট চলে আসছে, সেই ক্ষেত্রে এই দুটো ট্রিপ করবে। এটা আসলে এইভাবে অপারেট করে। আমি যেগুলো বললাম সেটাই এখানে দেখানো হয়েছে। এই 1 নাম্বার হলো শুধু R1 কয়েল কাজ করবে ওই ফেজ ফল্ট, আর 2 নাম্বার হচ্ছে হলো দুইটা ফেজের জন্য R2 আর R3 কাজ করবে। তবে এটা যাওয়ার আগে অপারেশনটা বোঝানোর জন্য ওই এই ফিগারটাই সিম্পলি এখানে আঁকানো হয়েছে। এই প্রত্যেকটা এর মনে করেন মাঝখানে উইন্ডিং আছে বা অল্টারনেটর আছে, দুই পাশে দুটো করে সিটি, একটা করে সিটি, এগুলা থেকে একটা করে রিলে কয়েল। ওই জিনিসটা আছে নরমাল কন্ডিশনে এদিকে কোনো কারেন্ট যাবে না, ফল্ট কন্ডিশনে যাবে। তবে এখন এটা যেটা করলাম এর কিছু লিমিটেশন আছে। লিমিটেশন কি, যে ধরেন এখানে দেখেন যে এই অল্টারনেটরটা কিন্তু এই সিটির খুব কাছাকাছি, বাট সিটি 2 থেকে অনেক দূরে। এখন আমি এখানে পাইলট ওয়্যার ইউজ করছি, খুব ভালো মানের ওয়্যার, ইন্টার ডিসটেন্স খুব কম, কিন্তু পৃথিবীতে তো আসলে আইডিয়াল বলে কিছু নাই, সব কিছুর মধ্যেই ড্রপ আছে। এখন যদি এর মধ্যে ইন্টার ডিসটেন্স থাকে তাহলে দেখা যাবে যে এই সিটিতে যে পরিমাণ কারেন্ট পাচ্ছি ফল্ট না হলেও সিটি 2 তে একটু হলেও কম বেশি হবে, হবে না? হবে। তো সেই যে কারেন্টের পার্থক্যটা সেটা তো অবশ্যই এই রিলে কয়েল দিয়ে আসবে। রিলে কয়েলটা অল্প হলেও এনার্জাইজ হবে, এটাকে টানাটানি করবে, ঝামেলা। তো এটাকে রিমুভ করার জন্য একটা ব্যালেন্সিং রেজিস্ট্যান্স দেওয়া হয়। আমি একটু দেখাই। দেখা যাচ্ছে না? না স্যার। কি বলেন, দেখতে পাচ্ছেন না? আমি তো মনে হচ্ছে দেখতে তো পাওয়ার কথা। পাচ্ছি তো স্যার। আছে ব্যালেন্সিং রেজিস্ট্যান্স। হ্যাঁ স্যার। হ্যাঁ, দুটা একই জায়গাতে চেহারা একই হলেও মানে এটা পিডিএফ আসলে, যেটা যাই হোক। তো এই যে দেখেন ব্যালেন্সিং রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে এখানে, ব্যালেন্সিং রেজিস্ট্যান্স দিয়ে এটা আসলে উভয় পক্ষে সমতা করার ট্রাই করা হয়েছে। বাট এই মেথডটারও লিমিটেশন আছে, কারণ আপনি কোন পজিশনে ব্যালেন্স রেজিস্ট্যান্স দিবেন, তার মান কত দিবেন, কত দিলে আসলে এটা ট্রিপ করবে না স্যার, এটা তো করতে হবে। হ্যাঁ, মানে অনেকগুলা এখানে ফ্যাক্টর কাজ করে, তাই এগুলার সবকটা লিমিটেশনকে আচ্ছা, এর আরেকটা লিমিটেশন আছে। এটা আরেকটা লিমিটেশন হচ্ছে এই যে আমি আর্থিং রেজিস্ট্যান্স ইউজ করছি এখানে, এই আর্থিং রেজিস্ট্যান্স ইউজ করার কারণে ফল্টটা যদি আমার
নিউট্রালের খুব কাছাকাছি হয় অল্টারনেটর থেকে, তাহলে দেখা যাবে যে এইখানে এই আর্থিং রেজিস্ট্যান্সের কারণে এখানে যে ভোল্টেজটা ড্রপ করবে আর এখানে বাকি যে পরিমাণ ভোল্টেজ থাকবে সেটাকে নিউট্রালাইজ করার জন্য সাফিসিয়েন্ট হয় না, যার কারণে এটার অনেক ধরনের ডিসঅ্যাডভান্টেজ থাকে। সেটাকে ওভারকাম করার জন্যই আমরা আসলে এই মডিফাইড ডিফারেনশিয়াল প্রোটেকশন অফ অল্টারনেটরটা করব। এই মডিফাইডে গিয়ে এগুলো সবগুলো ওভারকাম করা সম্ভব। এই হচ্ছে ফিগার, আমি আমার স্লাইডে যাচ্ছি, কিন্তু আজকে এই পর্যন্তই রাখবো। আর একটা সেকশন এই পর্যন্ত পড়িয়েছি, দুটো প্যারালালি করে এটা আগে পিছিয়ে গেলেই থাকে না। হ্যাঁ, স্লাইডে ব্যাক করেছি মেবি আমরা, তো স্লাইডে একটু পর্যন্ত রেখেছি আজকে। নেক্সট ক্লাসে অল্টারনেটর শেষ করে ম্যাথ করাবো আর কি, ঠিক আছে? জি স্যার। ডিফারেনশিয়াল নিলে পড়ানোর টার্গেট পড়ালাম। এবার আপনাদের জন্য আমি ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিতে যাচ্ছি। আমি লিভ করে যাব, আপনারা গল্প করতে পারবেন, মানে হচ্ছে ডিসকাস করতে পারবেন যে কবে কি দিবেন না দিবেন। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা আগে সেটা বলেন, আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? স্যার সিটি সিলেবাসটা তো স্যার, আচ্ছা সিটির সিলেবাসটা কি পড়িয়েছি আপনাদের? রিলে পড়িয়েছি, সার্কিট ব্রেকার পড়িয়েছি। সিটিটা মনে হয় রিলের উপর দিলে ভালো হয়। সিটিটা তো হচ্ছে আমাদের ঈদের পরে, তাই না? এটা টাইম নিয়ে আমরা কথা বলবো আর কি, কখন দিতে পারতেছি। তাহলে শুধু স্যার ইটা বলে দিলেই হবে। স্যার Relay। একটু হ্যাঁ, মানে সিলেবাসটা ধরে নেন। আমাদের স্যার তিনটা জিনিস, একটা হচ্ছে সিটি, তারপর হচ্ছে ওই যে প্রেজেন্টেশনটা আর কি, প্রেজেন্টেশন হোক বা অ্যাসাইনমেন্ট হোক যাই হোক ওইটা আর কি। এই দুইটা টপিক নিয়ে তো আমাদের আলাপ করতে হবে, তাই না স্যার? কোনটা কখন দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং স্যার এই ক্ষেত্রে স্যার আমরা যে কোনো একটা এক্সট্রা ক্লাস নিয়ে যে কোনো একটা জিনিস, বা প্রেজেন্টেশন হোক বা সিটি হোক, এক্সট্রা ক্লাস একটা দিয়ে দিব, আর একটা জিনিস তো আমরা রেগুলার ক্লাসে দিব, তাই না স্যার? নাকি হ্যালো আমার দূর থেকে একটা সমস্যা হচ্ছে। শোনা যাচ্ছে কি এখন যাচ্ছে না? হ্যালো স্যার, এখন শোনা যাচ্ছে? না না না, সাউন্ড কম মুকুল ভাই। এখন শোনা যাচ্ছে? এখন ঠিক আছে। ও আচ্ছা স্যার, আমাদের হচ্ছে এই দুইটা টপিক নিয়ে যেহেতু আলোচনা করব, আমরা তো একটা এক্সট্রা ক্লাস নিব, ওইখানে হয়তো আমরা প্রেজেন্টেশনটা দিয়ে দিব। সাপোজ প্রেজেন্টেশনটা যদি দিই, তাহলে স্যার সিটিটা আমরা তো ইয়াতে দিব, তাই না? রেগুলার ক্লাসে, নাকি দুইটাই এক্সট্রা ক্লাসে দিতে হবে? না না না, সিটি রেগুলার ক্লাস দিলেই হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, তাইলে আমরা আলাপ ঠিক করি, আছে, আলাপ তাহলে করে আপনাকে জানিয়ে দিব আর তাহলে কি। সবাই সুস্থ থাকেন। স্যার সিলেবাসটা কি তাহলে স্যার রিলে? ভালো থাকবেন সবাই, যদি আপনারা চান। মুকুল ভাই কি করবেন? হ্যাঁ সিটি স্যার বলতেছে রিলের উপরে, রিলে থাকবেন নাকি? হ্যালো, সিটির যে সিলেবাসটা যে রিলের উপরে নিলেন, এটা আর কি সিটি 1টাকে আমাদের গুগল ফর্মে হবে নাকি অ্যাসাইনমেন্ট না ভাইবা? তো বললাম গুগল ফর্মে নিবে না ফার্স্টে। তো আমাদের সবাই ডিসকাস করে যেটা হবে সেটা মুকুল ভাইরে জানাতে, মুকুল ভাই স্যারে জানা দিবে, তাহলে তো হয়ে যায়। আচ্ছা ফার্স্ট অফ অল একটা বিষয় বলি, সেটা হচ্ছে স্যারের সিটির ব্যাপারে বলছে, তো স্যারের রিটার্ন নিবে বলছে না, একটা টাইম দিবে অ্যাসাইনমেন্টের মতো। হ্যাঁ হ্যাঁ অ্যাসাইনমেন্ট, ওইটা তো বলে দিছে, অ্যাসাইনমেন্টের মতো একটা টাইম নিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যালো